ছেলে হয়ে মেয়েদের মতো যাদের চলাফেরা, সেই মানুষগুলোকে আশেপাশের সমাজের মানুষগুলো তাদেরকে ইনভলভ করে এই অঙ্গনে। যে আমাদের ছবি ভিডিও নিচে অনেক ব্যাড কমেন্ট করেন, অনেক পচা পচা কথা লেখেন, সেটা দেখে আমরা অনেক দুঃখ পাই, কষ্ট পাই। এরকম অনেকের মধ্যে আমি এরকম দেখেছি, মেয়েলি বানা, কিন্তু ওই যে তারা তো সেজে গুজে থাকে না, তাদের তো অন্তরে বাস করে। দর্শক, আজ আমার সাথে যিনি আড্ডা দিতে বসেছেন, আজকে আমি যার সাথে আড্ডা দিব তাকে আলাদা করে বা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি ইতিমধ্যে মিডিয়াতে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি একজন স্বনামধন্য ডান্স কোরিওগ্রাফার, আমাদের সকলের প্রিয়, সকলের পছন্দের ইভান শাহরিয়ার সবাই। তার সাথে আড্ডা দিব, গল্প করবো। সবাই কেমন আছে? খুব ভালো। আপনার সাথে বিভিন্ন প্রোগ্রামের সাথে দেখা হয়, কিন্তু কখনো আপনার সাথে বসে আড্ডা দেওয়া হয়নি। এই প্রথমবার আপনার সাথে আড্ডা দেওয়া। কাজের মানুষদের সাথে কথা মানুষ খুব কম বলে, যাদের কাজ কম থাকে তাদের ঘুরে ঘুরে আপনারা সবাই কথা নিতে থাকেন আর কি। আর আমি তো আসলে সবসময় ব্যস্ততার মধ্যে থাকি। আপনি সবসময় ব্যস্ত থাকেন, যে কারণে আপনার সাথে কথা বলা হয়ে ওঠে। সবাই একটু আপনার মানে থাকে, আমরা আপনার জার্নিটা আমরা জানি অনেক, কিন্তু আজকে যেহেতু আপনাকে পেয়েছি একটু নতুন করে জানতে চাই। আপনার বেড়ে ওঠা বরিশালে, একদম ছোটবেলা থেকে বরিশাল সদর আমার বেড়ে ওঠা। কেমন ছিল সেই সময়টা, আপনি একটু জানতে চাই। আমি আসলে খুব ছোটবেলায় পা ফেলেছি সাংস্কৃতিক অঙ্গনে। আমার বয়স যখন 4 থেকে 5। আমার এলাকাতে একটি শিশু সংগঠন ছিল খেলাঘর। আমার খেলাঘর আসরের নাম ছিল শুকতারা খেলাঘর আসর। তো বিকেলবেলা শিশুদের যে খেলাধুলার সময়টা থাকে সেটা আমি কখনোই, আমার সৌভাগ্য হয়নি। একদম ছোটোবেলাতেই ছবি আঁকা, আবৃত্তি, দলীয় গান, দলীয় নৃত্য সব কিছুর মধ্যে ইনভলভ ছিলাম। আমার আপন খালা ছিল সেই খেলাঘরের সাধারণ সম্পাদিকা, যে খালার হাত ধরেই আসলে তখন খেলাঘরে যাওয়া। তো সেখান থেকে আসলে এত বেশি ব্যস্তময় জীবন পার করেছি। খুব ছোটোবেলা থেকেই খুব পরিচিতি পেয়েছি সকলের দোয়ায়, এবং খুব ছোটোবেলায় খুব নাচের প্রশিক্ষক হয়ে গিয়েছি। ক্লাস 7-এ যখন পড়ি তখনই আমার শত শত শিষ্য তৈরি হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আসলে একটা গুরু গাম্ভীর্য ভাব, গুরুর পর্যায়ের একজন মানুষ হিসাবে শৈশব এবং শিশুবেলাটা আমি তেমন একটা পাইনি, নাচে গানে ভরপুর পেয়েছি। আচ্ছা, তার মানে আপনার এই যে নাচ নিয়ে আগ্রহটা একদম ছোটোবেলা থেকে। ওকে, আপনি যখন বরিশালে ছিলেন, বরিশাল থেকে কত সালে বা কোন বয়সে ঢাকায় এলেন? বরিশালে যখন ছিলাম তখনই আমি আসলে একটু একটু করে ঢাকার মানুষরা আমার সম্বন্ধে জানতে পেরেছি, যেহেতু আমি ঢাকায় এসে নাচ শিখতাম। আমার ম্যাক্সিমাম গুরুরা ঢাকায় থাকতো, আমি আসা যাওয়ার মধ্যে থাকতাম। তো সেখানে যখন আমার পরিচালনায়, যখন আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন রকম ন্যাশনাল কম্পিটিশন হয়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, সেই কম্পিটিশনগুলোতে আমার স্টুডেন্টরা যখন সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করা, স্বর্ণপদক পাওয়া, বা তারা দেশের বাইরেতে প্রোগ্রাম করতে যাওয়া, সেই সময় ঢাকার কিছু কিছু ছেলে মেয়েদের অভিভাবকদের আগ্রহ হয়েছে আমার কাছে শেখানোর। তো তখন থেকে আসলে ঢাকায় নাচ শিক্ষাতে আসা টিচার হিসেবে, আবার ঢাকার মানুষরা বরিশালে আসা, এটা খুবই একটা সাধারণত দেখা যায় না। বরিশালে গিয়েও অনেক ছেলেমেয়েরা তালিম নিয়েছে। তো তখন থেকেই ঢাকার মুখী আমি, কিন্তু একদম তারকাদেরকে নিয়ে কাজ করা বা বড় ব্যক্তিতে, তারকাদেরকে নিয়ে কাজ করা, বড় ব্যক্তিতে বা বড় শোয়ের সাথে জড়িত হওয়া, কর্পোরেট সিনেমা বা বিভিন্ন অ্যাওয়ার্ড শো, সেটা 2008-09-এর গল্প। আমি ঢাকায় এসে 2007-08-এর মাঝামাঝি সময়, আমি 2009-10-এর মধ্যেই খ্যাতি অর্জন, 1-2 বছরের বেশি আমার সময় লাগেনি, যেহেতু আমি মনে করব যে আমার ট্যালেন্টটাকে আমি কাজে লাগাতে পেরেছি ঢাকায় এসে। তবে আমরা সবার কাছেই শুনি যে শুরুর দিকটা বা বিগিনিং টাইমটা আসলে একটু স্ট্রাগলের হয়। আমরা শুনেছি যে আপনার সেই সময়টাও একটু স্ট্রাগল করেছেন। আপনি যখন বরিশাল থেকে ঢাকা আসলেন, আপনার খ্যাতি পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টা আসলে কেমন ছিল বা কী ধরনের সাফার আপনাকে করতে হয়েছে? স্ট্রাগল এখনও করে যাচ্ছি, কারণ হচ্ছে যে নৃত্যশিল্পী বা এই আমরা যারা সাংস্কৃতিক প্রেমী মানুষরা আছি তারা জানেন নৃত্যশিল্পীটা আসলে খুব কঠিন একটা সাবজেক্ট, যেটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কনসেন্ট্রেশনে রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন ঢাকায় আসা যাওয়া করতাম তখন একরকম আমার স্ট্রাগল ছিল, অনেক কষ্ট করেছি, বিভিন্ন বাসায় বাসায় থেকেছি, কখনো হোটেলে থেকেছি, কখনো কারো বাসায় আশ্রয় নিয়েছি। এরপরে যখন ঢাকায় থাকা শুরু করেছি তখনও আসলে অনেক সময় হয় না, বাজেট কম, কিন্তু নিজের পকেটে টাকা খরচ করে অনুষ্ঠান করেছি। এখন পর্যন্ত অনেক প্রোগ্রামের বাজেট কম, বা অনেক বড় বড় সংগঠনগুলো যারা বড় অ্যাওয়ার্ড শো করে শেষ পর্যন্ত টাকাটা পরিশোধ করে না। তো তখন আসলে নিজের পকেট থেকে দিতে হয়, এবং সেটা আসলে খুবই, এখন পর্যন্ত আমি বলবো যে আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট ঠিক থাকে। যারা আয়োজক তারা অনেক সময় আমাদের পকেটে টাকাটা মেরে দেয়, এবং বিভিন্ন অজুহাত দিয়ে সেটাকে এড়িয়ে যায়, কিন্তু আমরা কিন্তু 100% আমরা সবসময় মঞ্চে, সিনেমাতে, কোরিওগ্রাফিতে কোথাও কমতি দেই না। সবাই আমরা
মানে দেখি যে আসলে নৃত্যশিল্পী, বিশেষ করে মিডিয়াটাই স্ট্রাগলের জায়গা, কিন্তু নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাটা আরও বেশি বোধহয় স্ট্রাগল। সেই জায়গাটা যদি একটু বলতেন। নৃত্যশিল্পী হিসাবে প্রতিষ্ঠাতা পাওয়া এবং নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া, নৃত্যশিল্পী হিসাবে নিজেকে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করা, তিনটাই অনেক টাফ। তো সেটার জন্য আসলে সবসময় আমি মনে করব লেগে থাকা, সততার সহিত জীবনযাপন করা, সৎ উদ্দেশ্যে তুমি যে শিল্পীটাকে ভালোবাসো, যে শিল্পটাকে, সেটা যে কার্যক্রমটাকে চালিয়ে যাও, এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। নাচকে শুধু আমরা ভালোবাসার জন্যই টিকিয়ে রেখেছি নিজেদের মধ্যে। ওখান থেকে আসলে আমাদের লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা আসে এরকম কিছুই না। যত বড় বড় প্রোগ্রাম আপনারা দেখতে থাকেন, সেটার অন্তরালে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সেটা কখনো কখনো আমরা নিজেরা ভালোবেসে কিছুটা পকেট থেকে দিই, যেটা আয় করি সেটাই ব্যয় করি, যেটা আয় করি সেটাই ব্যয় করি। তো এই যে ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় যে জমকালো অনুষ্ঠানগুলো আপনারা মঞ্চে দেখে থাকেন, সেগুলোতে আমি বলবো যে কর্তৃপক্ষর সহযোগিতা তো আছেই, কিন্তু আমি বলবো আমার পকেটের টাকাও আমি অনেক সময় দিয়ে সেটাকে আসলে অনেক সময় রাঙিয়ে তুলি। সবাই আপনার হাত দিয়ে এখন পর্যন্ত কতজন তারকা মানে নৃত্য শিল্পী হিসেবে কাজ করেছেন, কিংবা আপনি এখন পর্যন্ত কতগুলো সিনেমায় আসলে কোরিওগ্রাফি করেছেন? সিনেমাতে আমার খুবই কম কাজ করা হয়েছে, সেটার অনেক কারণ আছে। তো বাজেটের একটা ব্যাপার, স্ক্রিপ্টের সাথে আমার পারফরমেন্স যাবে কি না সেটা একটা ব্যাপার। সব কিছু মিলিয়ে তারপরে মার্শাল্লাহ তোমাদের দোয়াতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ভাগ্যে জুটেছে। আর তারকাদেরকে আমার মাধ্যমে কারা মঞ্চে পারফরমেন্স করেছে বা আমার মাধ্যমেই নাচের জগতে এসেছে, সেটা বলতে গেলে শত শত। যখন যেই তারকা একটু হলেও নাম করেছে বা মাত্র এসেছে মিডিয়াতে, তাকে নিয়ে কিছু করা সম্ভব, আমার মনে হয় 100 ভাগের 90 ভাগই আমার হাত ধরে 2008, 9 বা 10 সালের পর থেকে আপনি যে সেক্টর থেকে বলবেন সেই সেক্টরই একদম প্রথম স্টেজের পারফরমেন্সটা আমার পরিচালনায় হয়েছে। তো সেক্ষেত্রে যার আমার একাডেমিও থেকে অনেক স্টুডেন্ট তৈরি হয়েছে, যেমন ছোটোবেলা থেকে আমার কাছে সাবিলা নূর, চিত্রনায়িকা আঁচল, তমা মির্জা, তানজিন তিশা, এরা সবাই আমার একাডেমি থেকে স্টুডেন্ট নায়িকা হয়েছে, মাহিয়া মাহি। এরপরে আর একদম আমার হাত ধরেই যারা নাচ শিখেছে তার ভিতরে সামিরা খান মাহি, হিমি, মেহজাবিন চৌধুরী, এরকম অসংখ্য তারকার এখন পর্যন্ত যারা একদম প্রথম স্টেজ পারফরমেন্সটা আমার মাধ্যমে করেছে। আর একদম আমার খুব সৌভাগ্য হয়েছিল একদম পূর্ণিমা মৌসুমী পপি থেকে শুরু করে একদম রিয়াজ ফেরদৌস, সাকিব খান থেকে শুরু করে একদম বিদ্যা সেনামি, মুর্শাদ ফারিয়া, এমন কোনো আর্টিস্ট নাই। এমনকি সঙ্গীত শিল্পীরাও অনেকে আছে যে যারা আমার হাত ধরে পারফরমেন্স করেছে। যেমন আমি কণাকে প্রথম স্টেজে নাচ করিয়েছি, আমি ন্যান্সি কখনো পারফরমেন্স করেনি, ন্যান্সি একবারই একটি নাচ করেছিল বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে, যেটা এখন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, আমার আর ন্যান্সির একটি ডুয়েট নাচ। তো এরকম তারপরে আরও অনেক বড় তারকা নৃত্যশিল্পীরা, অপি করিম, রিসি সোলাইমান, বিজুরি বরকাতুল্লাহ, নাদিয়া, সাদ ইসলাম মৌ, শ্রাবন্তী, ঈশিতা, তারিন, বড় বড় সব তারকা আপনার সাথে কাজ করেছে, আপনার কাছে নাচ শিখেছে, এটা আমার খুব সৌভাগ্য। ভাই আমি একটা প্রশ্ন একটু শেষ করতে চাই, যদিও প্রশ্নটা আসলে খুব বেশি রিলেভেন্ট না, বাট আমার একটু জানার ইচ্ছে আর কি। সেটা হচ্ছে আমরা দেখি সাধারণত যারা নাচ করে, মেকআপ নিয়ে কাজ করে, তাদের চলনবলন একটু ডিফারেন্ট হয়। মূলত আসলে কেউ আসলে এই কর্মে যোগদান করে এরকম হয় না। সম্ভবত যারা একটু নরম স্বভাবের মানুষ, বা আপনারা যেটাকে বলেন যে একটু ছেলে হয়ে মেয়েদের মতো যাদের চলাফেরা, সেই মানুষগুলোকে আশেপাশের সমাজের মানুষগুলো তাদেরকেও ইনভলভ করে এই অঙ্গনে, যে তুমি নাচ শেখো, তুমি হয়তো ভালো করতে পারবা, তবে তুমি মেকআপের দিকে যাও, তুমি ভালো করবা, তুমি স্টাইলিংয়ে যাও, ভালো করবা। কিন্তু আসলে কেউ এখানে এসে এটা হয় না, ওটা থাকাকালীন অবস্থায় এখানে সে পাঠানো হয়। তো যার কারণে আসলে তো সবসময় আসলে নৃত্যশিল্পী বা এই মেকআপ আর্টিস্ট বা ডিজাইনাররা তারা সবসময় একটু পরিপাটি থাকে, গুছিয়ে থাকে নিজেকে। যারা অতিরিক্ত করে তাদের কথা বাদ। তো সেক্ষেত্রে আসলে মানুষ সবসময় চিন্তা করে যে উনি একটা গুছিয়ে থাকা মানুষ, তো একটা মেয়ে হবে, একটা ছেলে কেন হবে, যে পরিপাটি হয়ে আসা বা পরিপাটি করে সাজগোজ করা। তো সেক্ষেত্রে মানুষ আসলে ওই মানে এরকম পেশায় মানুষগুলোদেরকে দিকে আঙুল তোলে। বাট আমাদের দেখা মতে আমাদের অনেক অভিনেতা, অনেক সঙ্গীত শিল্পী, আমার দেখা মতো একজন ট্রাক ড্রাইভার, রিক্সাওয়ালা, একজন কলেজ প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, সবার মধ্যে এরকম অনেকের মধ্যে আমি এরকম দেখেছি, মেয়েলি বানা, কিন্তু ওই যে তারা তো সেজে গুজে থাকে না, তাদের তো অন্তরে বাস করে।
মানে এদেরটা প্রকাশ হচ্ছে, তাদেরটা প্রকাশ হচ্ছে না। তো যারা প্রকাশিত তাদেরকে নিয়ে বেশি সমালোচনা হয়। ওকে, শখ ভাই একদম শেষ দিকে আপনার যারা অডিয়েন্স হয় তাদের উদ্দেশ্যে কী বলার আছে? সবসময় বলবো সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। আপনারা যারা খুব ফেসবুকে মেসেঞ্জারে আমাদের ছবি ভিডিও নিচে অনেক ব্যাড কমেন্ট করেন, অনেক পচা পচা কথা লেখেন, সেটা দেখে আমরা অনেক দুঃখ পাই, কষ্ট পাই। আপনারা হয়তো জানেনই না আমাদের জীবনের কত স্ট্রাগল আছে, আমাদের জীবনের কত আমাদের কাজের কত আর্কাইভ আছে, আমাদের এই কত ছেলেমেয়েরা আছে, স্টুডেন্ট আছে হাজারো হাজারো। আপনাদের কমেন্ট যখন তারা পড়ে, শিক্ষক হিসাবে তারাও অনেক লজ্জিত হয়, আমরাও লজ্জিত হই। আমাদেরকে ফ্যামিলির মানুষ মনে করে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবসময় পজিটিভ দিক নিয়ে লিখবেন, পজিটিভ ভাববেন, জীবনকে সুন্দর হবে জীবন।